বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও নেপাল গত প্রায় 10 বছর ধরে আলাপ আলোচনার মধ্যে থাকলেও এখন অবধি কোনো চুক্তি এবং তার সফল বাস্তবায়ন দেখতে পায়নি দুটি দেশ। তবে এবার সেই প্রতীক্ষার অন্ত ঘটতে পারে খুব শীঘ্রই। সম্প্রতি 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে নেপাল। আর এই বিদ্যুৎ রপ্তানির জন্য আগামী 3 অক্টোবর বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। যদি এ চুক্তি সম্পন্ন হয় তাহলে নেপালের বিদ্যুৎ ভারতের সঞ্চালন লাইন হয়ে বাংলাদেশে আসবে। উক্ত চুক্তি অনুযায়ী আগামী 5 বছরের জন্য বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে হিমালয়ের দেশটি। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে 8.17 রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে 25 মেগাওয়াট ত্রিশুলি থেকে আর 22 মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমে হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে। তবে বাংলাদেশ ও ভারত কেউই এখন পর্যন্ত চুক্তির দিন তারিখ নিশ্চিত করেনি বলে জানিয়েছেন নেপালের বিদ্যুৎ, পানি সম্পদ এবং সেচ মন্ত্রণালয়ের মুখপাত্র চিরঞ্জীবী চাতাউত। তিনি সংবাদ মাধ্যম মাই রিপালিকাকে বলেছেন, যদি ভারত বাংলাদেশ প্রস্তাবিত তারিখের অন্তত 2 দিন আগে ইতিবাচক সাড়া দেয় তাহলে আগামী 3 অক্টোবর ত্রিপাক্ষিক চুক্তিটি হবে। নেপালের এই কর্মকর্তা জানিয়েছেন, সব পক্ষ সম্মত হলে কাঠমান্ডুতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আরও জানিয়েছেন, নেপালের পক্ষ থেকে আগামী 1 অক্টোবর বাংলাদেশকে একটি যৌথ ওয়ার্কিং দলের বৈঠকের আহ্বান জানানো হয়েছে। এরপর দুই দেশের মধ্যে একটি যৌথ স্টিয়ারিং দলের বৈঠক হবে। সংবাদ মাধ্যম মাই রিপালিকা জানিয়েছে, নেপাল ভারত বাংলাদেশের এই বিদ্যুৎ চুক্তিটির সবকিছু চূড়ান্ত হচ্ছে। এমনকি গত 28 জুলাই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু উক্ত সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলায় চুক্তিটির কার্যক্রম পিছিয়ে যায়। এরপর পরিস্থিতি যখন স্বাভাবিক হয়েছে তখন নেপাল আবারও আলোচনায় আগায়। তখন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চুক্তির সবুজ সংকেত দেওয়া হয়। এরপরই নেপাল চুক্তি স্বাক্ষরের জন্য অক্টোবরের 3 তারিখকে নির্ধারণ করে বাংলাদেশ ও ভারতকে প্রস্তাব দিয়েছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, বাংলাদেশ শিগগিরই নেপাল থেকে ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে জলবিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। রাজধানীর একটি হোটেলে গত শুক্রবার সন্ধ্যায় নেপালের জাতীয় ও সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, বিদ্যুৎ আমদানি ও রপ্তানির চুক্তিতে স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রতিনিধি দল শিগগিরই নেপাল সফর করবে। দখলদার ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের বর্বরতার ধারা অব্যাহত রেখেছে এবং লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠীর সাথেও হামলা পাল্টা হামলায় বৃহত্তর যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি লেবানন জুড়ে ব্যাপক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ চালায় দখলদার ইসরায়েল। ইসরায়েলের এমন সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট জোর গলায় ইসরায়েলি সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শনিবার বলেছেন, ইসরায়েল কোনো সরকার কিংবা হুকুমত নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। এমনকি তিনি বলেন, ফিলিস্তিনের বসতি স্থাপনকারী ইসরায়েলিদের যেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। এরদোয়ান লেবাননের সাম্প্রতিক সন্ত্রাসী পেজার বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন প্রমাণ করে তারা এই অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটাতে চায়। তুর্কি প্রেসিডেন্ট বলেন, লেবানন জাতিকে হত্যা করার ক্ষেত্রে ইসরায়েলের যোগাযোগ সরঞ্জামের ব্যবহার প্রমাণ করে যে এই সরকার একটি সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। তিনি বলেন, এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো ভ্রুক্ষেপ নেই। লেবাননের হামলা প্রমাণ করে যে ইসরায়েল ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। উল্লেখ্য যে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার এবং কিছু ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটে। বর্বর ইসরায়েলের প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত ওই সন্ত্রাসী অভিযানে কমপক্ষে 37 জন লেবাননের নাগরিক নিহত হয় এবং 3000-এরও বেশি আহত হয়।
গাজা যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান মন্তব্য করেন যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বোমা, রকেট ইত্যাদির পাশাপাশি অনাহার ও ক্ষুধা তৃষ্ণা চাপিয়ে দিয়েও হত্যা করছে। তিনি বলেন, এ অঞ্চল যাতে যুদ্ধের মহাবিপর্যয়ের দিকে ধাবিত না হয় সেজন্য ইসরায়েলের উপর সব রকমের চাপ প্রয়োগের উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি আরও বলেন, গাজা উপত্যকার ব্যাপারে বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘের গুরুদায়িত্ব রয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের ৭৯তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে শনিবার আঙ্কারা ত্যাগ করেন। সে সময় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল তা প্রমাণিত হয়েছে। ইসরায়েল রীতিমতো সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলা চালানো অব্যাহত রেখেছে। নির্দ্বিধায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রসমূহের তালিকায় শীর্ষ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা সর্বাধিক হলেও ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা নেহায়েতই কম নয়। এমনকি পুতিনের দেশ রাশিয়াতে রয়েছে ইসলামের স্বর্ণালী ইতিহাস। এরই জের ধরে সম্প্রতি রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেছেন যে ইসলাম আমাদের দেশের ঐতিহাসিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি রাশিয়ার ৮ম উলামা সম্মেলন ও ২০তম ইসলামী ফোরামে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন। ২২ সেপ্টেম্বর রবিবার ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম আইআরএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের মানুষের আবাসভূমি হিসেবে উল্লেখ করে মিশুস্তিন বলেন, রাশিয়ায় প্রতিটি মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি অপরিসীম সম্মান জানানো হয়। রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে ইসলামকে রাশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী ধর্ম হিসেবেও অভিহিত করেন। রুশ প্রধানমন্ত্রী তার বাণীতে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে আন্তঃধর্মীয় সংলাপের উন্নয়ন এবং রুশ সরকারের সাথে ধর্মীয় জনগোষ্ঠীর সহযোগিতার ক্ষেত্রে রাশিয়ার মুসলিম আলেমদের ভূমিকাকে মূল্যবান বলে অভিহিত করেন। উল্লেখ্য যে সোভিয়েত সাম্রাজ্যের পতনের পর রাশিয়ায় ইসলাম ক্রমে বিস্তার লাভ করে। ২১টি রিপাবলিক নিয়ে রুশ ফেডারেশন বা রাশিয়া গঠিত। ১৯১৭ সালে বলশেভিক বিপ্লবের পর রাশিয়ায় সব ধর্ম ও ধর্মীয় কর্ম নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। মসজিদ, ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো হয়তো ভেঙে ফেলা হতো, নয়তো অফিস বা গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। নাস্তিক কমিউনিস্টদের নিবর্তনমূলক শাসনের ফলে রাশিয়ায় ইসলাম ধর্ম ৭০ বছর যাবৎ প্রকাশ্যে বিকশিত হতে পারেনি। ইসলামের শিক্ষা, প্রচার প্রসার, দাওয়াত ও তাবলিগ সাময়িকভাবে বন্ধ থাকে। এমনকি রুশ মুসলমানদের ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক রীতিনীতি পালন স্থগিত হয়ে যায়। ১৯৯১ সালে ধর্মীয় স্বাধীনতা আইন পাশ হলে ইসলাম তার অন্তর্নিহিত সব শক্তি নিয়ে আবার জেগে ওঠে। বর্তমানে ১৪,৭,০০,০০০ রুশ জনগোষ্ঠীর মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ২ কোটি। বলা হয়ে থাকে কেবল মস্কোতেই বসবাসরত রুশ মুসলমানদের সংখ্যা অন্তত ১০ লাখ। ইসলাম রাশিয়ায় দ্বিতীয় বৃহত্তম ধর্ম। প্রথম হল অর্থোডক্স খ্রিস্টান। ৯০% মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শক্তিশালী অর্থনীতি এবং সামরিক অবস্থানের মাধ্যমে বিশ্বজুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ সময় বিশ্ব মোড়লের চরিত্রে থাকা দেশটি সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্য পরাশক্তিগুলোর উত্থানে নিজের একচেটিয়া আধিপত্য হারানোর দ্বারপ্রান্তে। ফলে অন্যতম পরাশক্তি চীনের কফিনে একের পর এক পেরেক ঠুকতে সর্বদা উদ্যত থাকতে দেখা যায় ওয়াশিংটনকে। সম্প্রতি শাসনামলের শেষ পর্যায়ে থাকা জো বাইডেন দিন দিন যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তার বড় কারণ হয়ে ওঠা চীনকে নিয়ে গোপন এক বৈঠক করেছেন। নিজ বাড়িতে বৈঠকে কি আলোচনা হয়েছে তা খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে শেষ বেলায় বাইডেনের এমন বৈঠকে নিঃসন্দেহে চড়তে পারে চীন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। তার আগে সর্বশেষ নির্বাচন পূর্ব এক বৈঠক করেছেন বাইডেন। কোয়াড জোটের এই বৈঠকে উপস্থিত ছিলেন জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতারা। শনিবারের ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল চীনের সম্ভাব্য হুমকি ব্যর্থ করে দেওয়া। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতেই
কোয়াড গঠন করে যুক্তরাষ্ট্র। এমন দাবি অস্বীকার করলেও কোয়াড যে চীন নামক ভূতকে তাড়াতেই গঠন করা হয়েছে তা উক্ত বৈঠকে আরও স্পষ্ট হয়ে উঠেছে। গোপন মিটিং হলেও বাইরে জড়ো হন সাংবাদিকরা। কেউ শুনছে না ভেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ঘোষণা করেন তাদের আলোচনার প্রথম টপিক চীন। বৈঠকে বাইডেনকে বলতে শোনা গেছে যে চীনের সাম্প্রতিক আচরণে বোঝা যাচ্ছে বেইজিংয়ের কাজের ধরন বদলেছে, তবে কৌশল পাল্টায়নি। দক্ষিণ চীন সাগর সহ তৎসংলগ্ন অঞ্চলে চীনের আগ্রাসী আচরণ নিয়ে খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিশেষ করে মিত্রদেশ জাপানের আশপাশের জল সীমায় চীনের কর্মকাণ্ড ভালোভাবে নিচ্ছে না বাইডেন প্রশাসন। বৈঠকে সে কথাই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, চীন এখনও দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন, দক্ষিণ এশিয়া ও তাইওয়ান প্রণালীতে আগ্রাসী আচরণ করে যাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো জানিয়েছে, ওয়াশিংটনের প্রায় 100 মাইল দূরে বাইডেনের বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, ক্ষমতা ছাড়ার আগে 4 দেশের সম্পর্ক শেষবারের মতো ঝালাই করে নিতে এমন পদক্ষেপ নিয়েছে বাইডেন। আগামী বছর জানুয়ারিতে ক্ষমতার বাইরে চলে যাবেন বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তাই জোটের ধারাবাহিকতা যেন পরবর্তী নেতৃত্বের মধ্যে বজায় থাকে সেটা নিশ্চিত করতে চাইছেন বাইডেন। এদিকে কোয়াডের দেশগুলোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে গতি হারাতে পারে এই জোট। তবে সেই শঙ্কা জোরালোভাবেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বাইডেন। এমনকি কোয়াড নেতাদের প্রকাশ্য বৈঠকের একটি ছবিতে দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর নিজের হাত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। নভেম্বরের পরও পুরোদমে টিকে থাকবে কোয়াড, এমনটাই বিশ্বাস বাইডেনের। জানা গেছে, উক্ত বৈঠকে বাইডেন বলিষ্ঠ কণ্ঠে বার্তা দিয়েছেন যে কোয়াড দীর্ঘস্থায়ী হওয়ার জন্যই তৈরি করা হয়েছে। ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পর এবার শ্রীলঙ্কায় বেশ ঘটা করেই হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতা ও মার্ক্সবাদী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়কা। এই প্রথম বামপন্থী কোনো নেতা শ্রীলঙ্কার সর্বোচ্চ মসনদে বসতে শপথ গ্রহণ করতে চলেছেন। রবিবার স্থানীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়কার। ইতোমধ্যে তাকে নিয়ে কৌতূহল জন্মেছে জনসাধারণের মধ্যে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 177 কিলোমিটার দূরের অনুরাধাপুর জেলার থাম্বুত্তেগামা গ্রামে জন্ম দিশানায়কার। গ্রামীণ মধ্যবিত্ত দিনমজুর এক পরিবারে জন্ম নেওয়া দিশানায়কা কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন। ছাত্রজীবন থেকে জেভিপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। দেশটির সংসদে প্রথমবারের মতো আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হন 2000 সালে। পরে 2004 থেকে 2005 সাল পর্যন্ত দেশটির কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2014 সালে জেভিপির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরবর্তীতে 2015 থেকে 2018 সাল পর্যন্ত দেশটির সংসদে প্রধান বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন দিশানায়কা। জেভিপির বিরুদ্ধে দেশটিতে সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস রয়েছে, তবে দায়িত্ব নেওয়ার পর দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি। এখন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দিশানায়কা শিগগিরই শ্রীলঙ্কার সংসদ ভেঙে দিয়ে নতুন সংসদীয় নির্বাচনের ডাক দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 1970-এর দশকের শেষের দিকে উদারবাদী ও মুক্ত বাজার নীতি গ্রহণ করা একটি দেশে দিশানায়কার জোটের নেওয়া বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। 2022 সালে অর্থনৈতিক সংকটের জেরে মুদ্রাস্ফীতির ব্যাপক বৃদ্ধি আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে নেমে যাওয়ার পর লঙ্কান জনগণের জীবনে বিপর্যয় নেমে আসে। উক্ত বছর দেশটি খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানির জন্য অর্থ পরিশোধেও ব্যর্থ হয় এবং দেউলিয়া ঘোষণা করে। চরম সংকটের সেই মুহূর্তে লাখ লাখ মানুষ সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেন। শেষ পর্যন্ত সেই বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরে দেশটির পার্লামেন্ট রনিল বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে। 2 বছরের বেশি সময়ে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটির সরকার অর্থনৈতিক সংকট থেকে কিছুটা ঘুরে দাঁড়ায়। তিনি অর্থনীতিকে স্থিতিশীল করেন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে
$2.9 বিলিয়ন মার্কিন ডলারের বেল আউট প্যাকেজ নিয়ে আলোচনা করেন। এখন নতুন প্রেসিডেন্ট দিশানায়েকা কিভাবে শ্রীলঙ্কার বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, এটি এখন বড় প্রশ্ন।